চাঁদাবাজির সঙ্গে কিন্তু আবার বেশি জড়িত হয়ে পড়েছে বিএনপি দলীয় বিভিন্ন রকম স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা, এবং বিএনপি চেষ্টা করছে, তারা বিভিন্ন অনেকের যে বিরুদ্ধে ওনারা বহিষ্কার করছে, অনেকের বিরুদ্ধে মামলাও করছে, বিএনপি নিজের লোকের বিরুদ্ধে নিজেরাই মামলা করছে। তো এখান থেকে এই চাঁদাবাজিগুলি থেকে এখান থেকে কি মুক্তির জন্য বিএনপি যে সমস্ত পদক্ষেপ নিচ্ছে, এই পদক্ষেপগুলিকে কি আপনি পর্যাপ্ত মনে করেন? একবারেই পর্যাপ্ত না। আমাদের মহামারী হয়ে গেছে। আপনার মহামারী কি আপনার এই হোমিওপ্যাথিক ওষুধ দিয়ে কাজ হবে? এটা শুধু বিএনপি পারবে না। প্রথমত বিএনপি চেইন অফ কমান্ড একজন আপনার তারেক রহমান একটা পরিবারতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে আছে, কিন্তু সেটা তো অনেক দূরের থেকে উনি বলছেন। এখন উনি তো বহিষ্কার করছেন, উনি প্রতিনিয়ত বলছেন, কিন্তু ওনার কথা শুনছে না। এখন উনি দেখতে পারে যে র্যান্ডমলি স্যাম্পলিং করে দেখতে পারে যে কত কিছু বাজার, কিছু হাট ওনার নিজস্ব লোক, যে তাতে দেখবেন যে বেশিরভাগ লোকই কিন্তু বিএনপি, এবং সাথে আওয়ামী লীগ আছে, ফ্রিল্যান্সার আছে, অনেক ক্ষেত্রে সমন্বয়ক নামে আছে। কারণ আমি সমন্বয়কের কথা বলি না কেন, সমন্বয়করা কিন্তু গ্রামে নাই, গ্রামের দিকে সমন্বয়ক এটা নাই। সুতরাং তাদের নামে হয়তো হয়, এবং তাদেরকে আমি এইভাবে বলতে পারি না এই কারণে যে তাদের অস্তিত্বই তো নাই অনেক জায়গায়, আপনি তো জানেন। আহ, কিন্তু বিএনপির অস্তিত্ব সারা বাংলাদেশে আছে, সারা ইসে আছে, ওয়ার্ডে আছে, ওয়ার্ডে ওয়ার্ডে আছে। আর একটা জিনিস কিন্তু লক্ষণীয়, এই কথা বললে অনেকেই ক্ষিপ্ত হয়, যে আমি কিন্তু পত্র পত্রিকা স্ক্যান করে দেখেছি, সেখানে কিন্তু আমি জামাতের নাম পাচ্ছি না। আমাদের যে শিবচরে যে চাঁদাবাজি হয় সেখানে কিন্তু আমি জামাতের কথা শুনি না, আমি খোঁজ নেই, বিভিন্ন জায়গায় আমি খোঁজ নেই। তো জামাত কিন্তু এই চাঁদাবাজির এসে মুক্ত আছে। কিভাবে মুক্ত আছে উই ডোন্ট নো। তারা কিভাবে তাদের রাজনৈতিক মানে কর্মকাণ্ড চালায়, সেখানেও স্বচ্ছতা নাই, কিন্তু চাঁদাবাজি তারা করছে না, একটা গুড সাইন হিসেবে বলা যায়। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের সরকার কি করতেছে। এখানে পলিটিক্যাল পার্টিকে যদি আমরা বলি যে আপনারা করেন, আপনারা অ্যাকশন নেন, কিন্তু চাঁদাবাজিটা তো শুধু পলিটিক্যাল অ্যাক্টিভিটিস না, চাঁদাবাজিটা হচ্ছে একটা পার্সোনাল অ্যাক্টিভিটিস। হোক সে তার টাকার অভাবে হোক বা নিজস্ব লোভের কারণে হোক, সেগুলিকে কিন্তু এই পলিটিক্যাল রেটরিক দিয়ে বন্ধ করা যায় নাই, বন্ধ হয় নাই। আওয়ামী লীগ আমলেও হয় নাই। আওয়ামী লীগ আমলে যদিও শেষ পর্যন্ত চাঁদাবাজিকে এক ধরনের উৎসাহিত করা হয়েছে, বলা হয়েছে যে আমরা লুটে পুটে খাবো, এরকম এরকম বক্তৃতা দিছে, আমরা সরকারে আছি আমরা। আমি সেই শুনেছি যে চাঁদাবাজির পক্ষে জোরালো মাইকে বক্তৃতা দিচ্ছেন সেই ব্যক্তি, কিন্তু তার পদ হারান নাই, কিন্তু তার পদ কিন্তু হারান নাই। 400 কোটি টাকার পিয়ন, তাকে কিন্তু সেটা ফৌজদারি অপরাধ, তাকে কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী শেখ আচ্ছা, হাসিনা এখন কথা হলো শুধুমাত্র কি, আমি এখানে একটু থামাচ্ছি। এখন কথা হলো কি, যেগুলি চলছে, আপনি তো সমাজে যে অস্থিরতা এবং যেগুলি দেখে আপনিও উদ্বিগ্ন হচ্ছেন সেগুলি বলছেন, বাট এখান থেকে মুক্তির উপায় কি? মানে সরকারের কি কোনো ভূমিকা নাই? সরকার কি করছে আপনার মনে হয়? কি সরকারের কাজকর্ম যেগুলি করছে এগুলো থামানোর জন্য অথবা একটা সুবাতাস বইয়ে দেওয়ার জন্য, সেটা কি সরকার পারছে? যদি এটা না পারে তাহলে দেশের অবস্থা তাহলে কোন দিকে যাচ্ছে? শোনেন, এইখানে যে সরকার, ডক্টর ইউনূসের সরকার এবং তার যে অ্যাডভাইজাররা, তারা এটা খুব একটা চেষ্টাও করছেন না। চেষ্টা করে যদি ফেল করলে বলতে পারতাম যে না, তাদের চেষ্টাও করছেন না। আপনার এই যে অ্যাডভাইজার গুলি তারা কিন্তু মানে তাদের কুম্ভকর্ণের ঘুম ভাঙে না। একজনের ঘুম ভাঙছে রাত্রি 3:30টার সময়, সে ওইখানে আপনার দুঃস্বপ্ন দেখে হোক যেভাবেই হোক, সে কিন্তু একটা প্রেস কনফারেন্স করতে গেছে। শুনলাম যে 4 জন সাংবাদিক আবার এই ছিনতাইকারীর কবলেও পড়ছিল সেই রাত্রে। একটা উদ্ভট, একটা মানে পাগলাটে কর্মকাণ্ড হচ্ছে এইখানে। আরেকটা বিষয় যে সরকার, এই সরকারটা হচ্ছে একটা নির্দলীয় নিরপেক্ষ সরকার, তার আন্ডারে ইলেকশন হওয়ার কথা, অর্থাৎ তারা কেউ ইলেকশনে পার্টিসিপেট করবে না। এখন এই এই যে যে একটা নতুন পার্টি হয়েছে, পার্টিটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেরণায়, ওনার প্রেরণায় কিন্তু এই পার্টিটা হয়েছে। যে পার্টিটাকে অনেকে কিংস পার্টি বলছে। আমি একে কিংস পার্টি বলতে পারি না। আমি চিন্তা করে দেখলাম, কিংস পার্টি না, কিংস পার্টি হলো যে পার্টির কেউ সরকারে থাকে না, কিংস এর একটা আনুগত্য থাকে, কিংস একটা তাদেরকে কিং রাজা তাদেরকে সুদৃষ্টিতে দেখেন। এখানে হচ্ছে কি পার্টির একটা অংশ এই ক্ষমতায় আছে,
একেবারে পুরোপুরি ক্ষমতায় আছে, অনেকগুলি ভালো ভালো মন্ত্রণালয় তাদের অধীনে আছে, আর কয়েকজন এসে গেছে আপনার ইসের কি বলে এই, রাজনৈতিক মাঠে। সুতরাং ইট ইজ এ হাইব্রিড কিংস পার্টি। এটা একটা ভয়াবহ রকমের এই ধরনের নির্বাচন অতীতে বাংলাদেশে কিন্তু হয় নাই, এই ধরনের নির্বাচন প্রক্রিয়া শুরু হয় নাই। কিন্তু শেখ হাসিনা নির্বাচন করছে, অনেক দুর্নীতি করছে, কিন্তু একদল ক্ষমতায় থাইকা আরেকজনকে পাঠাই দিছে, কিন্তু ক্লেম করতেছে যে আমরা নিরপেক্ষ। শেখ হাসিনা যেরকম নির্বাচন করছে সেই ধরনের নির্বাচনী একটা উদ্ভট নির্বাচনের দিকে দেশ আগিয়ে যাচ্ছে। এবং আমি আপনি কি মনে বলতে করি চাচ্ছেন, যে ডক্টর ইউনূসের যে সরকার এই মুহূর্তে আছে তাদের মাধ্যমে যদি তত্ত্বাবধানে যদি নির্বাচন অনুষ্ঠান হয় আগামীতে, সেটা ডিসেম্বরই হোক অথবা আগামী বছরের মার্চেই হোক, সেই নির্বাচনটা আপনার কাছে মনে হয় নিরপেক্ষ হবে না? না, ডেফিনেটলি নিরপেক্ষ হবে না, ডেফিনেটলি নিরপেক্ষ হবে না, এটা তো বোঝাই যায়। আর একটা বিষয় হচ্ছে কি, সেই নির্বাচনে বিএনপি বলেন অন্যান্য যে পার্টি আছে হয়তো জামাত বাদে, তারা কি সেই নির্বাচনে অংশগ্রহণ করবেন? এটাও কিন্তু একটা, অংশগ্রহণ করবেন না। এই যে দেখেন এই পার্টির এই এই যে পার্টির যেদিন শুরু হলো সেদিনই তো তাদের অশুভ সব কর্মকাণ্ডদের শুরু হয়েছে। সেখানে বিভিন্ন জেলার ডিসিরা সরকারি ব্যয়ে, সরকারি ব্যবস্থাপনায় মানুষ পাঠাইছে বাসে কইরা। তো এই পার্টির ভবিষ্যৎ কি? এই পার্টি তো আপনি স্টিল বর্ন, মানে বিকলাঙ্গ এক শিশু হিসেবে জন্মগ্রহণ করলো। তাদের উচিত ছিল স্বচ্ছতা, তাদের উচিত ছিল দারিদ্রতাই তাদের জন্য সম্পদ হয়ে দাঁড়াইতো, তাদের যে কটা লোক আসতো সেটাই যথেষ্ট ছিল। এই যে ডিসিরা আবার ওটাকে লিক করে দিছে, কারণ ডিসিদেরকে আপনারা ফায়ার করতেছেন যে পার্সিয়ালিটি করার জন্য, তারা সেখানে অফিস অর্ডার করে সেই কাগজপত্র জায়গায় জায়গায় ঘুরে বেড়াচ্ছে, সেখানে আবার নানাবিধ এক্সপ্লানেশন দিচ্ছেন একজন প্রেস সচিব, উদ্ভট এক্সপ্লানেশন, যে উনি মনে হয় কোনোদিন সরকারি কোনো কর্মকাণ্ড উনি দেখেন নাই। ডিসি যখন একটা ফোন করে, সে সরকারি ফোন দিয়ে ফোন করতেছে, সে যখন বলতেছে যে এই জিনিসটা উনি বুঝতে পারেন না কেন, যে একটা সরকারি কর্মকর্তারা চলেন, তাদের কোড অফ কন্ডাক্ট আছে, সে কি কারণে আপনার এই পাঁচটা পাঠাবে একটা পলিটিক্যাল পার্টির? কালকে যদি আচ্ছা, আমি আপনাকে একটু সুদূর প্রসারী একটা চিন্তা করতে বলি। যেমন ধরা যাক আপনি বললেন যে এই সরকারের অধীনে নির্বাচনটা আপনার কাছে মনে হয় নিরপেক্ষ হবে না। যদি আপনি তো নিজে নির্বাচনে অংশ নিচ্ছেন না, আপনি নিজে নির্বাচন করেন না, প্রার্থীও না, কেবল ভোটটা দেন, কিন্তু একজন ভোটার হিসেবে, একজন নাগরিক হিসেবে আপনার কাছে মনে হচ্ছে এই সরকার নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের নৈতিক অবস্থানে আর নেই। তাহলে যদি বিএনপিও নিশ্চয়ই তাহলে মনে করবে, যদি বিএনপিও মনে করে আপনার বক্তব্য অনুযায়ী, এবং আরো অনেক দল মনে করে, তাহলে এরা কেউ নির্বাচনে গেল না, সরকার নির্বাচনে আহ্বান করলো, আবার ছাত্ররা নির্বাচনে গেল, তাহলে জিনিসটা দাঁড়ালোটা কি, যাচ্ছে কোন দিকে? আবার আওয়ামী লীগের ভবিষ্যৎ কি হবে সেটা নিয়েও প্রশ্ন আছে। তো আবার ওইদিকে অমর্ত্য সেন দিয়ে শুরু করেছিলাম, অমর্ত্য সেন দিয়ে শেষ করি। অমর্ত্য সেন কিন্তু বলছে যে যদি আপনি আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখেন, তাহলে আওয়ামী লীগের বিরুদ্ধে যে অভিযোগটা আমরা সবাই করতাম সেটা কিন্তু এই সরকারের বিরুদ্ধে উঠবে। এই সামগ্রিক অবস্থায় আপনি কি দেখেন ভবিষ্যৎটা? একটু সংক্ষেপে আওয়ামী লীগের কথাটা বাদ রাখেন, আওয়ামী লীগ যেসব দুষ্কর্ম করছে তাকে যদি নির্বাচন থেকে বাদও দিয়ে দেয়, যে জনগণ কিন্তু খুব যে খুব কান্নাকাটি করবে তা না, এটাও ঠিক যে আওয়ামী লীগ বহু দুষ্কর্ম করছে, তারা অলরেডি বিক্রি হয়ে যাচ্ছে বিভিন্ন, তাদের নৈতিকতাহীন হয়ে গেছে এই পলিটিক্যাল আওয়ামী লীগের যে দলীয় যারা দলে ছিল, দলের মানে মানে পোস্টে ছিল, কমিটিতে ছিল, এই লোকগুলি হইতেছে প্রায় 25 লক্ষ। এই লোকগুলি বহু রকমের অপরাধ করছে, এদেরকে অ্যাকচুয়ালি রাজনীতির বাইরে রাখা উচিত 5-10 বছরের জন্য, তারা যেন কোনো ইলেকশন করতে না পারে। কিন্তু এটা যদি বাদ রাখেন এই প্রশ্ন, মেইন প্রশ্নটা হচ্ছে কি, যদি বিএনপি নির্বাচনে না যায়, অন্যান্য দল না যায়, এই দল জামাত আর এই নতুন দল এরা মিলে যদি একটা নির্বাচন করে, তখন এটা কিন্তু কনস্টিটিউশনাল ক্রাইসিসের দিকে দেশ চলে যাবে। এমনকি আপনার এটাকে ভাবা খুব একটা দূরবর্তী ভাবনা হবে না যে সিভিল ওয়ারের দিকে চলে যেতে পারে। কারণ আপনি দেখেন যে 6,000 অস্ত্র আপনার লুট হয়ে গেছে, সেই অস্ত্র উদ্ধার হয় নাই। আওয়ামী লীগের যারা এমপি বলেন, আপনার মন্ত্রী বলেন, উপজেলা চেয়ারম্যান বলেন, পৌরসভার চেয়ারম্যান বলেন, এদের কিন্তু প্রচুর অস্ত্র, এক একজনের
10টা 12টা করে অস্ত্র, তাদের ড্রাইভারের নামে অস্ত্র, তারা 3টে করে অস্ত্র, সেই সব অস্ত্র কিন্তু উদ্ধার করা হয় নাই। মানে লাইসেন্স লাইসেন্স করা অস্ত্র? লাইসেন্স লাইসেন্স করা অস্ত্র। একজন তো 3টে অস্ত্র রাখতে পারে, তার ড্রাইভারের অস্ত্র আছে, তার আপনার এপিএস এর অস্ত্র আছে, তাহলে আপনার প্রায় 20-30টা অস্ত্র একজন এমপি যে কোনো সময় বাইর করতে পারতো। তারা তো অস্ত্রের একটা মানে এই সব অস্ত্র উদ্ধার হয়েছে? উদ্ধার হয়নি। আমার হয়তো কিছু কিছু হয়েছে, কিন্তু এই অস্ত্রগুলিকে উদ্ধার সরকার করার উদ্যোগ নেয় নাই বা উদ্ধার করতে পারে নাই। এটা একটা ফেলিওর। এখন আমি মনে করি কি, যে এটার পরিত্রাণের উপায় হচ্ছে যে, আমি নিশ্চিত যে ডক্টর মোহাম্মদ ইউনূস শুধু যে নিরপেক্ষতা হারিয়েছেন তা না, উনার সেই অ্যাডমিনিস্ট্রেটিভ এবিলিটি নাই প্রশাসনের উপরে, যে উনি একটা নির্বাচন, স্থানীয় নির্বাচন বলেন, জাতীয় নির্বাচন বলেন, এমনকি আপনি যদি স্কুল কমিটি নির্বাচনও যদি দেন সারা বাংলাদেশে একদিনে, সেটাও উঠে আনতে পারবে না। এই ধরনের একটা মানে হযবরল অবস্থা। এই অবস্থায় এই সরকারের সরে যাওয়া উচিত, এই সরকারের সরে যাওয়া উচিত। আর একটা সরকার গঠন করা উচিত, শক্ত শক্ত সামর্থ্য আপনার প্র্যাকটিক্যাল লোকজন নিয়ে। পেছনে আপনার ডেফিনেটলি এই ধরনের সিচুয়েশনে তো সশস্ত্র বাহিনী সহযোগিতা লাগে। সশস্ত্র বাহিনীর সহযোগিতায় নতুন একটা সরকার আসুক। সেই সরকারের মেইন উদ্দেশ্যই হবে ইমিডিয়েটলি ল অ্যান্ড অর্ডার অবস্থার সিচুয়েশনকে আপনার একটা অ্যাকসেপ্টেবল, একটা গ্রহণযোগ্য বার্তায় আপনি নিয়ে আসা। তারপরে যেটা হলো যে আপনার এই অনেক ধন্যবাদ চাঁদাবাজি। ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী। আসলে অনেকক্ষণ হয়ে গেছে, লম্বা হয়ে গেছে অনুষ্ঠান, আজকে আর আমরা আলাপ বাড়াবো না। আমরা এরপর আরেকদিন আপনার সঙ্গে বসবো, আপনার সঙ্গে তো আমরা নিয়মিতই বসি। আমার দর্শকরাও আপনার কে প্রচুর দেখতে চায়, কথা শুনতে চায়। কাজে আগামীতে আবার দেখা হবে, আবার কথা হবে। প্রিয় দর্শক, আপনারা শুনলেন ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরীর বক্তব্য, এবং শেষ দিকে উনি একটা নিষ্ঠুর প্রস্তাব দিয়েছেন। উনি এই সরকারকে সরে যেতে বলেছেন। আমার মাঝে মাঝে খারাপ লাগে, সরকারের অধিকাংশ উপদেষ্টা হচ্ছেন বয়োজ্যেষ্ঠ, বয়স্ক, খুবই প্রবীণ। এই যে উনি সরে যেতে বললেন, এই যে নিষ্ঠুর একটা প্রস্তাব দিলেন, এতে ওনারা মাইন্ড করবেন না, ওনারা তো দুঃখ পাবেন।